ওকে, আজকে হচ্ছে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেখানে হচ্ছে বাংলা সাহিত্য আমরা করব। তো আমাদের ক্লাসগুলো মেইনলি আমরা সন্ধ্যায় নেই, সন্ধ্যা বলতে রাত্রে। তো এটা একটা ভালো টাইম, তো ঠান্ডা মাথায় আর কি পড়াশোনা করা যায়। তো বাংলা সাহিত্য সংকলন, এটা মোটামুটি একটা শীট, যেটা শুধুমাত্র 94 পৃষ্ঠার। ঠিক আছে, এই শীটটা পড়লে মোটামুটি এখান থেকেই যে কোনো পরীক্ষায় সাহিত্য থেকে যত নাম্বার আসবে ফুল কমন পড়বে আর কি। তো খুবই একটা গুরুত্বপূর্ণ শীট এটা। ক্লাস শেষে এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, পেইড ব্যাচের। তো পেইড ব্যাচে যারা আছে খুবই উপকৃত হচ্ছে, কারণ এগুলো পড়লেই হবে, আর ক্লাসটা ঠিক মতো মনোযোগ দিয়ে করলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবা, যেটা তুমি স্বপ্ন দেখতেছো বারবার দিন রাত। তো বাংলা সাহিত্য এটা হচ্ছে, আমাদের বুঝতে হবে যে বাংলা সাহিত্য মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে। আর তার মধ্যে এইটা কোশ্চেনে আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগ কত থেকে কত সাল, সেটা হচ্ছে 650 থেকে 1200, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। এইটাই কোশ্চেন আসে যে, আর এমনিতে যদি পরীক্ষাও আসে যে বাংলাদেশের আহ প্রাচীন যুগ কত থেকে কত সাল ধরা হয়, সেটা 650 থেকে 1200ই ধরবো আমরা, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশী। আর সুনীতি কুমার ইনি হচ্ছে কলকাতার, তিনি বলছেন 950 থেকে 1200। ঠিক আছে, কিন্তু আমরা পড়বো হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা, এটা পড়লেই এনাফ। তারপরে মাঝখানে এটাই বারবার পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন এটা হচ্ছে চর্যাপদ, এটা বারবার পরীক্ষায় আসে। অন্ধকার যুগ হচ্ছে 1200 থেকে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দে, 150 বছর। এর মধ্যে দুই চারটা হচ্ছে হইছে লেখা। ঠিক আছে, তোমরা জানো যে হচ্ছে 1204 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তার দ্বারা। তো তারপর থেকে আর কি মুখ থুবড়ে পড়ে। আর মেইনলি হচ্ছে হিন্দু আর হচ্ছে বৌদ্ধরা বেশি ছিল এই বাংলাতে। তারপর মুসলমানরা আসা শুরু করে এবং কনভার্ট হইতে থাকে হিন্দু এবং বৌদ্ধরা। কারণ তার আগে হচ্ছে এই বাংলায় সবার আগে বৌদ্ধ বেশি ছিল, বৌদ্ধর পরে হিন্দু বেশি হয়, তাও বৌদ্ধই বেশি ছিল আর কি এই বাংলাতে। তারপর এখন মুসলিম বেশি। ঠিক আছে, তো অনেকে ভাবে যে মনে হয় বাংলায় মানে হিন্দু বেশি ছিল, তো এটা ভুল ধারণা, বৌদ্ধ বেশি ছিল। তো অন্ধকার যুগেও একটা নিদর্শন ছিল, এই যে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আর হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমার অন্ধকার যুগের ছিল। অন্ধকার যুগের রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আর হলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়, এই দুইটা হচ্ছে অন্ধকার যুগের। অন্ধকার যুগে মাত্র দুইটাই মেইন ছিল। এরপর আসে মধ্যযুগ। মধ্যযুগ অনেক ইম্পর্টেন্ট, যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, রোমান্টিক কাব্য, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, লোক সাহিত্য, মর্সিয়া সাহিত্য, এগুলো ইম্পর্টেন্ট। তারপর কোরিয়ালা ও শায়ের, ঠিক আছে, শায়েরি আর কি যেটা আমরা বলি, ডাক খনার বচন, নাচ সাহিত্য, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো আমরা পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে মধ্যযুগে মুসলিম কবিগণ রচনা করেন রোমান্টিক কাব্য। মধ্যযুগে মুসলিম কবিগণ রচনা করেন হচ্ছে রোমান্টিক কাব্য। পক্ষান্তরে হিন্দু ধর্মাবলম্বী কবিগণ রচনা করেন দেব দেবী নির্ভর আখ্যান, কাহিনী কাব্য। ঠিক আছে, আর মধ্যযুগে হচ্ছে আরাকান রাজসভায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চা হয়। ঠিক আছে, আরাকান রাজসভা কোনটা বুঝছো তো, যেটা হচ্ছে রোসাংগ, মানে বর্তমানে হচ্ছে যেটা মিয়ানমারের রাখাইন রাজ্য। ঠিক আছে, সেটা হচ্ছে আরাকান রাজসভা, সেখানে বাংলা ভাষার সাহিত্য রচনা হইতো, যেখানে আলাওল কবি ছিল। তার মানে বুঝতেই পারতেছো আরাকান কিন্তু এই বাংলারই একটা অংশ। এই কারণে বারবার করে বলি যে আরাকানকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে,
আরাকান যদি আমাদের বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের সীমাও বেড়ে যাবে। আর ওই পাশে লোক সংখ্যাও কম, তার মানে তোমরাও আরামে থাকতে পারবে। বাংলাদেশে 18 কোটি জনগণ, ঠিক আছে, আমাদের ভাগের অংশটুকু আমরা বুঝে পাইলে আমরা কিন্তু আরো রিল্যাক্সে থাকতে পারি, তাই না? এই জনসংখ্যার এত বিস্ফোরণ হয় না ঢাকায়, তখন আমরা ওইদিকেও যাইতে পারবো। আর বর্তমানে আমাদের মাত্র একটা সেন্ট মার্টিন। যদি আরাকান রাজ্যটা আমরা পুরা নিজেদের করে ফেলতে পারি, প্রায় 200-র উপরে সেন্ট মার্টিন পেয়ে যাব, বুঝছো? এবং মাছ মাছ মাছ, তারপর হচ্ছে চিংড়ি, হাজার হাজার কোটি টাকা। ওই পাশে একটা ওই পাশে একটা সমুদ্র বন্দরও আছে, ঠিক আছে, নাম হচ্ছে সিতুয়ে। সমুদ্র বন্দর একটা আমাদের চট্টগ্রাম, আর একটা তখন সিতুয়ে হয়ে যাবে, বড় বড়। এছাড়াও তো আরো আছে মংলা। তো সমুদ্র বন্দরও বাড়বে তখন, মানে বাঙালি আবার আগের মতো ধনী হয়ে যাবে যখন আগে ছিল, ঠিক আছে। তো তোমাদের এইটাই কাজ, তোমরা হচ্ছে সবাইকে বলবা, আর তোমরা নিজেরাও চেষ্টা করবা যাতে খুব দ্রুত আরাকানে বাংলার অন্তর্ভুক্ত হয়। আর আরাকান অন্তর্ভুক্ত হওয়ার কারণও আছে, কারণ রোহিঙ্গাদের হচ্ছে খেদাই দেওয়া হয়েছে। ওদের বাসভূমি হচ্ছে আরাকান ছিল। তো সেটা আমাদের দায়িত্ব একটা দেশ হিসেবেও, এবং মুসলিম জাতি হিসেবেও, যে যেহেতু আমাদের ভাইদের মারা হয়েছে, আমরা সেটার বদলা নেব, ঠিক আছে। তো মধ্যযুগে দুটি বিরাম চিহ্ন ছিল। এই বিজোড় সংখ্যক লাইনের পর একটা দাড়ি, আর জোড় সংখ্যক লাইনের পর দুই দাড়ি দেওয়া হইতো। জাস্ট এমনি একটু পড়লা, এগুলো হচ্ছে আউট নলেজ, অনেক মাঝে মাঝে কোশ্চেন আসে এগুলো। ভারতচন্দ্র মারা যায় কত সালে, এটা আসে পরীক্ষায়, সেটা 1760 সালে। তার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হয়, ঠিক আছে। তারপর আসে যুগ সন্ধিক্ষণ, মানে দুই যুগের মিলন। মধ্যযুগ হচ্ছে আধুনিক যুগের যে মিলনটা, সেটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। এবং এই যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। হাজারবার পরীক্ষায় আসছে অলরেডি, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বিরোধী কবিও বলা হয়। স্ববিরোধী কবিতার বলার কারণ হচ্ছে তিনি প্রথম দিকে তিনি ইংরেজদের শাসনের বিরুদ্ধে লেখলেও শেষ দিকে তার কাব্যে হচ্ছে ইংরেজদের প্রশংসা করছেন। মানে পরে চাটুকার হয়ে গেছিল আর কি, টাকা পয়সা পাওয়ার পর, ঠিক আছে। তারপর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা উন্মেষ পর্ব আর একটা হচ্ছে বিকাশ পর্ব। উন্মেষ হচ্ছে 1801 থেকে 1860, আর তারপর 1861 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে বিকাশ পর্ব এই আধুনিক যুগের। গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি, যেমন গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ, ঠিক আছে। প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র বৈশিষ্ট্য ছিল হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। মধ্যযুগের সাহিত্য ছিল হচ্ছে ধর্মকেন্দ্রিক। আর আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা, মানবতাবাদ, মানুষ, এগুলা নিয়ে লেখা। ওকে, তারপর হচ্ছে চর্যাপদ বিষয়ক আলোচনা, প্রাচীন যুগের সাহিত্যকর্ম। বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের হচ্ছে মেইনলি কবিতা ও গানের সংকলন। এই যেটা হচ্ছে চর্যাপদের বহু বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধনা তন্ত্র। যেমন হচ্ছে আমরা শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, মানে ধর্মের মধ্যে ভাগ করে ফেলছে অনেকে, কিন্তু এটা করা উচিত না। সবাই হচ্ছে এক নামে পরিচিত হওয়া উচিত, সেটা মুসলিম। তো এরকম হচ্ছে চর্যাপদের যে বৌদ্ধরা আছে, বৌদ্ধরা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সহজিয়া মুসলিম, একটা মহাজনী বৌদ্ধ, আর একটা সহজিয়া বৌদ্ধ, আরো বিভিন্ন আছে, কিন্তু চর্যাপদটা মেইনলি সহজিয়া বৌদ্ধের সাধনা তত্ত্ব, ঠিক আছে। এটা মেইনলি পাল ও সেন আমলে রচিত হয়েছে। চর্যাপদের প্রেক্ষাপট যদি বলা হয় তাহলে 1882 সালে রাজা রাজেন্দ্র লাল মিত্র কিছু পুঁথি সাহিত্যের পরিচয় দিয়ে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটি পাঠ করে সবচেয়ে বেশি উৎসাহিত হন, ঠিক আছে। রাজা রাজেন্দ্র লাল মিত্র, যার উপাধি ছিল মহামহোপাধ্যায়, যিনি পরবর্তীকালে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন। তিনি 1907 সালে দ্বিতীয়বারের মতো নেপাল গমন করেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একটি সঙ্গে 4টি গ্রন্থ আবিষ্কার করেন, যার একটি হচ্ছে চর্যাপদ, বাকি 3টি অংশ হচ্ছে অপ্রভ্রংশ ভাষায় রচিত। সৌরপদের দোহা, কৃষ্ণপদের দোহা আর ডাকার্ণব, এই চারটা বই হচ্ছে তিনি আবিষ্কার করছিলেন। আর এইটা এনার নামে হচ্ছে মেইনলি আমরা যেটা এখন বলি
হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। আর তার উপাধি ছিল হচ্ছে মহামহোপাধ্যায়, ঠিক আছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে হচ্ছে এটা হাজার বছর পুরনো বাংলা বৌদ্ধ গান ও দোহা এই নামে হচ্ছে প্রকাশিত হয়। এটা একটু রিডিং পড়ে দেখলা। প্রকাশিত হওয়ার পর সংস্কৃত সহ বিভিন্ন নিজ নিজ ভাষা বলে দাবি করছে অনেকে, ঠিক আছে। অনেকে সংস্কৃত আলাদা দ্বারা দাবি করছে চর্যাপদ তাদের, অসমিয়া মানে যারা হচ্ছে আসামি ভাষার তারা দাবি করছে তাদের ভাষা, ওড়িশা আলাদা বলছে যে আমাদের ভাষা এটা, পরে বাঙালিরা বলছে আমাদের ভাষা, পরে এই জন্য একটা প্রমাণ লাগে। এটা হচ্ছে প্রমাণ করছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। তিনি হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে ওডিবিএল, ওডিবিএল নামে হচ্ছে একটা গ্রন্থ দিয়ে এটা হচ্ছে প্রমাণ করেন, ঠিক আছে, যে চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। প্রমাণ করছে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণা করেন এবং ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণা করেন তিনি, এবং প্রমাণ করেন চর্যাপদ বাংলা সাহিত্যের নিদর্শন, ঠিক আছে। চর্যাপদের নামকরণ হচ্ছে আশ্চর্যচর্য চয়, তারপর চর্যাচর্য বিনশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, এগুলো চর্যাপদের বিভিন্ন নাম। চর্যাপদের মোট 51টি পদ ছিল, তার মধ্যে 46টি পূর্ণ পদ আর একটা হচ্ছে অর্ধেক, তার মানে টোটাল 46.5 টি আবিষ্কৃত হয়। চর্যাপদে মোট কবির সংখ্যা 24 জন। একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম হচ্ছে তন্ত্রীপা। আসলে পা না, এটা হবে হলো পাদ, কিন্তু আমরা যদি বারবার বলি কুড়িপাদ, তন্ত্রীপাদ, লুইপাদ, শুনতে অনেক ফানি লাগবে, এই কারণে হচ্ছে পাদ থেকে দটা বাদ দিয়ে আমরা শুধু পা বলি, বুঝতে পারছো? তো সেই হিসাবে পদ প্রাপ্ত টোটাল হচ্ছে 23 জনের থেকে, আর তন্ত্রীপা তার কোনো পদ পাওয়া যায়নি। আদি কবি হচ্ছে তোমার এই এই লুইপা, আর কান্নপা হচ্ছে সেকেন্ডে আছে। আর বসুকুপা হচ্ছে তিনি বাঙালি বলে দাবি করছে। এই যে নাম হচ্ছে আসলে পাদ, ঠিক আছে, কিন্তু শুনতে ফানি শোনাবে এই জন্য আমরা বলি না এগুলা। এগুলো হচ্ছে সম্মান সূচক বা গৌরব সূচক কারণে হচ্ছে এই পদ শেষে হচ্ছে পাদ এটা দেওয়া হইতো। চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা, ঠিক আছে, আদি কবি, তার মাত্র দুইটা হচ্ছে পদ সংখ্যা। কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি লেখছেন, 13টি তার লেখা। উদ্ধার করা হয়েছে হচ্ছে 12টি তার, আর 24 নং পদটি তার পাওয়া যায়নি। বসুকুপা তিনি রচনার দিক থেকে দ্বিতীয়, পদ সংখ্যা 8টি, তিনি নিজেকে বাঙালি বলে দাবি করছে। সরপা, সরিপা, এই যে সর শবরীপা, গবেষকগণ তাকেও বাঙালি হিসেবে চিহ্নিত করছে। বাঙালি, বাংলার ভাগীরথী নদী মানে পদ্মার একটা আহ, অংশ আর কি, সেখানে তিনি থাকতেন বলে ধারণা করা হয়। কুকুরিপা, ঠিক আছে, মেলি ভাব থাকার কারণে তাকে মহিলা কবি হচ্ছে হিসাবে বলা হচ্ছে কুকুরিপা। তন্ত্রীপা তার কোনো কি পদ পাওয়া যায় নাই। আর তার পদটা ছিল হচ্ছে 25 নাম্বার। ঢেন্ডন পা, চর্যাপদে আছে যে বেদে দলের কথা, ঘাটের কথা, মাদল বাজিয়ে বিয়ে করতে যাবার উৎসব, নববধূর নাকে নথ ও কানের দুল, চোরের চুরি করার কথা, সর্বোপরি ভাতের অভাবের কথা হচ্ছে ঢেন্ডন পা। বেদে দলের কথা, ঘাটের কথা, মাদল বাজিয়ে বিয়ে করতে যাবার উৎসব, নববধূর নাকের নথ, কানের দুল, চোরের চুরি করার কথা, ঠিক আছে, তারপর ভাতের অভাবের কথা সব বলেন হচ্ছে ঢেন্ডন পা। ঢেন্ডন পা অনেক গুরুত্বপূর্ণ, তিনি অনেক কিছু আর কি পুরা মানুষের জীবন নিয়ে লেখছে। তৎকালীন সমাজ পদ নিয়ে তিনি রচিত করছে। তিনি পেশায় তাঁতি, তালত মোর ঘর নাই পরবেশী, হাঁড়িতে ভাত নাই নিতিয়া বেশি, ঠিক আছে। তিনি হচ্ছে এটা বলছে, পেশায় তাঁতি, আর তার লেখা এটা। তালো তাঁতি, টালত মোর ঘর নাই পরবেশী মানে বাইরে থাকে,
হাঁড়িতে ভাত নাই, নীতি আবেশী। আবেশীর দুইটা অর্থ আছে, ক্লাসিক অর্থে উপোস আর রোমান্টিক অর্থে বন্ধু। ঠিক আছে, মানে আগেকার যুগ হিসেবে তিনি আবেশী ছিলেন, মানে উপোস থাকতেন আর কি, ভাত ছিল না দেখা। এইটা লেখছে ঢেন্ডন পা, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। চর্যাপদের ভাষা। চর্যাপদ প্রাচীন বাংলার ভাষায় রচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি গবেষক। চর্যাপদের প্রাচীন বাংলা মেনে নিয়ে এ ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়, বা আলো আঁধারের ভাষা বলা হয়। ঠিক আছে। অধিকাংশ ছান্দসিক একমাত্র চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, পরীক্ষায় আসে। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদের আদি নিদর্শন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের আরো নাম চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। তাদের মধ্যে কোন গ্রুপটা বলো তো? বৌদ্ধদের কোন গ্রুপটা হচ্ছে চর্যাপদ রচনা করে? সহজিয়া। সহজিয়া। এই তো আমার সাথে আছো তোমরা, তোমরা চান্স পাবা ইনশাল্লাহ। চর্যাপদ রচনায় কারা পৃষ্ঠপোষকতা করেছেন? পাল রাজারা। চর্যাপদের আবিষ্কারক এই যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কৃত হয় 1907 সালে। স্থান হচ্ছে নেপালের রাজদরবারের গ্রন্থাশালায়। চর্যাপদের মোট সংখ্যা কত? 50টি। মতান্তরে 51টি। চর্যাপদের মোট পদকর্তা সংখ্যা কত? 24টি। সংখ্যা কতটি পাওয়া যায়? 46.5টি। সর্বাধিক সংখ্যক পদ কার রচিত? সেটা হচ্ছে কান্নপা, তার রচনায় 13টি। বাংলা কোন আমলে চর্যাপদ রচিত হয়েছে? বাংলা রাজাদের আমলে, পাল রাজাদের আমলে। স- ঠিক আছে, যে সেন রাজাদের দ্বারা নির্যাতিত হয়েছে বৌদ্ধ সিদ্ধাচার্যরা। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, অনেকে ভাববে যে তুর্কি, কিন্তু তুর্কি না, সেনরা যারা হিন্দু ছিল আর কি, তারাই বৌদ্ধদের বেশি অত্যাচার করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা প্রকাশ করবা, এগুলো মানুষ জানে না, শুধু মুসলিমদের খারাপ ভাবে আর কি। চর্যাপদের ভাষা কি? সেটা হচ্ছে সন্ধ্যা ভাষা। চর্যাপদের ছন্দ কি? সেটা হচ্ছে পয়ার ছন্দ। ঠিক আছে, পয়ার ছন্দ। চর্যাপদের বিষয়বস্তু কি? যে বৌদ্ধ সিদ্ধাচার্যগণের সাধন পদ্ধতি বর্ণনা করা। ঠিক আছে। চর্যাপদের ভাষা বাংলা, এর পক্ষে যুক্তি দেখাও। ঠিক আছে। আবহমান বাঙালি জীবনের কথাবার্তা। চর্যাপদের কবিদের বাসস্থান বাংলা, তাদের ভাষা বাংলা। তারপর চর্যাপদের বা ভাষ্য, ভাষা ব্যাকরণগত বৈশিষ্ট্য বাংলা ভাষার। ঠিক আছে, এই জন্য। চর্যাপদের সংকলন কাল 1916। ঠিক আছে। চর্যাপদের সমাজ সমাজ বাস্তবতায় কোন সংস্কৃতি প্রতিফলিত হয়েছে? তৎকালীন বাঙালির সমাজ ও সমাজ জীবনের সংস্কৃতি। চর্যাপদের ব্যবহৃত উল্লেখিত প্রবাদের সংখ্যা কতটি? 6টি প্রবাদ হচ্ছে ব্যবহৃত হয়েছে এই টোটাল চর্যাপদে। ঠিক আছে, 6টি প্রবাদ। ভূখণ্ডের নাম একাধিকভাবে উল্লেখ আছে, সেটা হচ্ছে বাংলা ভূখণ্ডের। কৃষিজাত দ্রব্যের মধ্যে কি কি আছে? আমন ধান, তুলা, কার্পাস, কঙ্গু, চীনা। এগুলো হচ্ছে লেখা আছে। চর্যাপদের ধর্মমত কি? সেটা হচ্ছে নির্বাণ প্রাপ্তি, মূল মন্ত্র। চর্যাপদে উল্লেখিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নাম উল্লেখ করো। ব্রাহ্মণ, কাপালিক, ডম্বি, যোগী, মানে যোগী আর কি। চর্যাপদে উল্লেখিত বিভিন্ন পেশাজীবী বা শ্রমজীবী মানুষের পরিচয় দাও। মাঝি, শিকারী, শুঁড়ী, ধনুরি, তস্কর। তস্কর মানে কিন্তু চোর। ঠিক আছে, খাতায় লিখে রাখো, পরীক্ষায় আসে। তারপর হচ্ছে চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কতটি? রাগ হচ্ছে টোটাল 17টি। ঠিক আছে, যারা গান ভালো পারো তারা বুঝবা। কান্নপার কয়টি নাম? কান্নপার নাম অনেকগুলো। কান্ন, কান্নি, কান্নেল, কৃষ্ণাচার্য, কৃষ্ণ, বজ্রপদ, কানাই। কান্নপার নাম টোটাল 60টি। চর্যাপদের আবিষ্কারের প্রথম প্রচেষ্টাকারীর নাম হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র। চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তার নাম হচ্ছে ভূসুকুপা। চর্যাপদের ব্যাকরণগত বৈশিষ্ট্য কি কি? ছন্দ ছিল, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ব্যবহার ছিল, পদের ক্ষেত্রে লিঙ্গের পুরুষ ও স্ত্রী ব্যবহার ছিল, স স স 3 স্বর মধ্যে কোনো পার্থক্য ছিল না, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। ব্যাকরণগত বৈশিষ্ট্য, মূলত স্বর ব্যবহারটা করা হতো দন্তস্ব। প্রবাদের প্রচলন ছিল। চর্যাপদের কবিদের নামের শেষে পাদ কেন ব্যবহৃত? এটা হচ্ছে সেবা দাস বা পদ্ম সেবক
নামে পাদ ব্যবহৃত যা সম্মান নির্দেশ করে, ঠিক আছে। ঈশ্বরের সেবা দাস, মানে বাংলা কথা বললে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমরা যেটা বলি সেটাই হচ্ছে পাদের অর্থ, ঠিক আছে। চর্যাপদের কবিগণ কে, কোন অঞ্চলের? লুই, কুক্কুরিপা, বিরূপা, ডম্বিপা, ধাম প্রমুখ হচ্ছে বাঙালি। লুইপা, কুক্কুরিপা, বিরূপা, ডম্বিপা, ধামপা বাংলাদেশের। বাংলাদেশেরটা জানলেই হবে। চর্যাপদের নায়ক নায়িকা কি নামে পরিচিত? নায়ক হচ্ছে শবর, শবর, কাপালিক, যোগী, এরা হচ্ছে নায়ক। আর নায়িকা হচ্ছে ডম্বি, যোগিনী, মানে যোগিনী, নৈরামণি, শবরী, ঠিক আছে। এই জকে হচ্ছে হিন্দিতে উচ্চারণ করে ইয়োগী, আমরা বলি যোগী, ওরা বলে যোগিনী, যোগিনী। তো তো এটাই আর কি। মূল চর্যা সংকলন গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে চর্যাগীতি কোষ। চর্যাপদ শব্দটির অর্থকে জীবনযাপনের পদ্ধতিকে চর্যা বলা হয়, ঠিক আছে, এটা জেনারেল নিলা। বর্তমানে চর্যা থেকে চর্চা শব্দটির উৎপত্তি, ঠিক আছে, চর্যা থেকে চর্চা শব্দটির উৎপত্তি হয়েছে। পদ অর্থ হচ্ছে চরণ বা পা, ঠিক আছে। আব্দুল্লাহ যেমন গোলাম আর কি, আল্লাহর গোলাম এরকম। পাদ হচ্ছে বোঝাচ্ছে ভগবানের গোলাম। চর্যাপদ পদ্ধতির শব্দটির অর্থ দাঁড়ায় জীবনযাপনের পদ্ধতি বা আচরণ, যে কবিতায় বা চরণে লিখিত থাকে। চর্যাপদ, ঠিক আছে, জীবনযাপনের পদ্ধতি বা আচরণ যে চরণে লিখিতে থাকে। চর্যাপদের সর্বশেষ পদকর্তার নাম কি? তিনি হচ্ছে সরহপা। আদি কবি লুইপা, শেষ কবি সরহপা, 50 নং পদ হচ্ছে তার পদ। তিব্বতী অনুবাদকের নাম কি? কীর্তিচন্দ্র। তিব্বতী অনুবাদের প্রথম সংবাদ প্রদানকারীকে? ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায়। তিব্বতী অনুবাদের প্রথম সংগ্রাহককে? প্রভুচন্দ্র বাগচি। চর্যাপদের টিকাকার কে? মুনি দত্ত বা মিননাথ। মিন মানে কিন্তু হাতি আর কি, মিননাথ মানে হাতিদের রাজা বোঝানো হচ্ছে। চর্যাগীতি তারাবলী এর কারণ কি? তৎকালে প্রচলিত 6টি অঙ্গ থাকতো: স্বর, বিরুৎ, পাদ, তেনক, পাঠক এবং তাল। এগুলো জানার দরকার নেই। চর্যাপদ চর্যাপদের সামাজিক অনুষ্ঠান, ধর্ম, উৎসব আর বিয়ের কথা বলা আছে, ঠিক আছে। চর্যাপদের উল্লেখিত প্রসাধন অলংকারের নাম হচ্ছে বাজন, নূপুর, কুণ্ডল, মুক্তাহার, কাকন, সোনা, রূপা। প্রসাধন হচ্ছে তেল, আয়না, পুষ্প, রেণু। চর্যাপদের উল্লেখিত দ্রব্য সামগ্রী হচ্ছে কুঠার, টাঙ্গি, পিরি, চাঙ্গারি, পেট্রা, পীড়া, ঘড়ি, গুডুলি। এগুলো হচ্ছে চর্যাপদের। বাংলা ভাষার প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ হচ্ছে এই যে বঙ্গ সাহিত্য পরিষদ। মনসা মঙ্গল হচ্ছে হুসেন শাহের আমলে লেখা হয়, হুসেন শাহ, আলাউদ্দিন হুসেন শাহ, ঠিক আছে। চৈতন্য ভাগবত কার সময় রচিত? গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, ঠিক আছে। কার পৃষ্ঠপোষক? কৃত্তিবাস রামায়ণের লেখেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। কৃত্তিবাসের অনুবাদ হচ্ছে রামায়ণ। কবি বিদ্যাপতি ও শেখ কবির কার আদেশে বৈষ্ণব পদ রচনা করেন? নাসির উদ্দিন নসরত শাহ। কবি বিজয়গুপ্ত কার আদেশে মনসা মঙ্গল কাব্য রচনা করেন? বিজয়গুপ্ত মনসা মঙ্গল হচ্ছে আর রচনা করেন আলাউদ্দিন হোসেন শাহের আমলে, ঠিক আছে। আমাদের স্বর্ণ যুগ বলা হয় কিন্তু। বাংলায় কোন সুলতানি যুগকে স্বর্ণ যুগ বলা হয়? সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। অনেক গুরুত্বপূর্ণ, তার সালটাও আসছিল পরীক্ষাতে, ঠিক আছে, যে আলাউদ্দিন হোসেন শাহ কত সাল থেকে কত সালে বাংলার মসনদে ছিলেন। তো তার সম্বন্ধে ডিটেইল একদম জানতে হবে, এটা লেখা রাখো খাতায়। আলাউদ্দিন হোসেন শাহ। তারপর গিয়াসুদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ সগির কোনটা লেখেন? ইউসুফ জুলেখা, ঠিক আছে। গিয়াসুদ্দিন আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহর পরে আসছেন। গিয়াসুদ্দিন আজম শাহ একবার পরে না, অনেকগুলো পরে। নসিহত নসিহতনামা, এটা হচ্ছে শ্রী ধর্মের, এটা দরকার নেই। শুধু এটা জানবা যে হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ, শাহ মোহাম্মদ সগির, ঠিক আছে, একই সময়কালের শাহ মোহাম্মদ সগির। আর এদিক দিয়ে কবি বিজয় গুপ্ত মনসামঙ্গল লেখেন আলাউদ্দিন হোসেন শাহের আমলে।
আর গিয়াসউদ্দিন আজম শাহের আমলে শাহ মোহাম্মদ সগির লেখেন ইউসুফ জুলেখা। ওই যে সয়ফুল মুল্লক, এটা লেখছেন কিন্তু আলাউল। কার আমলে লেখেন সৈয়দ মুসার আদেশে আলাউল। এই যে সতী ময়না এগুলো লেখছেন। জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন গৌড়ের সুলতান ইউসুফ শাহের। রসুল বিজয় কার অনুপ্রেরণায় লিখেছে শামসুদ্দিন ইউসুফ শাহ। সর্বপ্রথম বিদ্যাসাগর। বিদ্যা সুন্দর রচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র। গিয়াসুদ্দিন আজম শাহ রাজা কর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ সগির। ঠিক আছে, গিয়াসুদ্দিন আজম শাহ, শাহ মোহাম্মদ সগির। মালাধর বসু পৃষ্ঠপোষক করে মালাধর বসু পৃষ্ঠপোষক করছেন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। উম, রাজা লক্ষণ সেনের সভাপতি ছিলেন ভারতচন্দ্র। ঠিক আছে, ভারতচন্দ্র রায়গুণাকর আর কি কবি। কবি পরমেশ্বর কার আদেশে বাংলা মহাভারত রচনা করেন? পরীক্ষায় আসছে এটা, পরাগল খান। ছুটি খানের সভাকবি ছিলেন শ্রীকর নন্দিন। আলাওল পদ্মাবতী রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। তারপর হচ্ছে আমাদের প্রাচীন যুগ কিন্তু শেষ। ঠিক আছে, আজকে মধ্যযুগও শেষ করাই দিব। ঠিক আছে, মধ্যযুগের সাহিত্যকর্ম। মধ্যযুগ বাংলা সাহিত্যের অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন বারবার আসে পরীক্ষায়। ঠিক আছে, আজকে যা পড়াবো এখান থেকে 100% কমন পাবা, এতটুকু গ্যারান্টি। লেটস স্টার্ট। শ্রীকৃষ্ণ কীর্তন। পরুচণ্ডী দাস রচিত মঙ্গল যুদ্ধের প্রথম মধ্যযুগের প্রথম কাব্যই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অনেক বেশি ইম্পর্ট্যান্ট, প্রথম কাব্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কৃষ্ণ এটার রচনাকাল 1400 খ্রিস্টাব্দ, মানে পঞ্চদশ শতাব্দী। ঠিক আছে, কাব্যটির প্রধান চরিত্র হচ্ছে কৃষ্ণ, বড়াই আর রাধা আসে পরীক্ষায়। বড়াই রাধা কৃষ্ণের প্রেমের দূতী। বড়াই কে ছিল? বড়াই ছিল হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রেমের দূতী ছিল। কাব্যটিতে মোট 13টি খণ্ড রয়েছে। 1909 সালে হচ্ছে এটা প্রকাশিত হয়। লেখেন মানে বসন্ত রায় বিদ্যবল্লভ। বানানটা ইম্পর্টেন্ট, বিদ্যুৎবল্লভ। ঠিক আছে, বিদ্যুৎবল্লভ। বসন্ত রায়, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাহিত্য অধ্যাপক ছিলেন। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, এটা গতবার বিসিএস আসছিল, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণের গোয়াল ঘর থেকে। ঠিক আছে, গোয়াল ঘর তার মানে বুঝো যেখানে গরু রাখে সেখান থেকে আবিষ্কার করছে মানুষ। তাহলে কেমনে বইটি ফালায় রাখে চিন্তা করো, তাও আবার এত প্রাচীন একটা এন্টিক বই, যেটা বেচলে কোটি কোটি টাকা পাওয়া যেত। সে বইটা ছিল কোথায়? গোয়াল ঘরে। সেখান থেকে তিনি আবিষ্কার করেন। কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একই সাথে আর কি ওই চর্যাপদের সাথে এটা প্রকাশিত হয়, কিন্তু এটা আবিষ্কার হয়েছে কিন্তু 9 সালে। ঠিক আছে, 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন। আর চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907 সালে। কারেক্ট। তো তোমাদের দেওয়া হবে। ওকে, তারপর হচ্ছে মধুমালতী। এটা হচ্ছে প্রেম কাব্য। বিশেষ চরিত্র হচ্ছে রাজা সূর্যভান, রানী কমলা সুন্দরী, পুত্র মনোহর, রাজকুমারী মধুমালতী। হিন্দি কবি মন ঝনের মধুমালতী কাব্যের কথা নানা ভাষায় প্রচারিত হয়। মুহাম্মদ কবির হিন্দিতে অথবা পার্সি ভাষায় এই কাব্যের কাহিনীর সঙ্গে পরিচিত হয়ে রচনা করেন বাংলা মধুমালতী। ইউসুফ জুলেখা রোমান্টিক প্রণয় উপাখ্যান। ঠিক আছে, আহ, মধুমালতী প্রেম কাব্য আর ইউসুফ জুলেখার রোমান্টিক প্রণয় উপাখ্যান। বিশেষ চরিত্র হচ্ছে তৈমুর বাদ্দার কন্যা জুলেখা আর কৃতদাস ইউসুফ। ঠিক আছে, মানে ইউসুফ। আর রচয়িতা হচ্ছে শাহ মোহাম্মদ সগির।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। ইরানের কবি ফেরদৌসিও এই নামে কাব্য রচনা করেন। সগীর এছাড়া একই কাহিনী নিয়ে আব্দুল হাকিম, গরিবুল্লাহ, ফকির প্রমুখ একই কাব্য লেখছে আর কি এই নামে। মানে এই ইউসুফ জুলেখা নামে আব্দুল হাকিম, গরিবুল্লাহ, ফকির মোহাম্মদ সবাই একই নামে বই লেখছে। তারপর সতী ময়না লোকচন্দ্রানী, এটা একটা প্রেম কাব্য। এটার মেইন লেখক হচ্ছে 17দশ শতকের কবি কবি দৌলত কাজী, কিন্তু তিনি পুরোটা লিখতে পারেনি। ঠিক আছে, এই জন্য বাকিটুকু লেখছে আলাওল। কাব্যের শেষ অংশ আলাওলই রচনা করছে এটা। পদ্মাবতী, এটা বারবার পরীক্ষায় আসবে। পদ্মাবতী হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির লেখা। পদ্মবত মুভিটা দেখছো তোমরা? পদ্মবত মুভিটা হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি ছিল, রণবীর সিং আর দীপিকা ছিল, এছাড়াও শাহিদ কাপুরও ছিল। সেটি হচ্ছে এই পদ্মাবত, যেটা হিন্দি কবি লেখছে মালিক মোহাম্মদ জাইসি 1540 সালে। এইটাই হচ্ছে পরে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাউল এটা আবার লেখছে। ঠিক আছে, মাগান ঠাকুর ছিল হচ্ছে প্রধানমন্ত্রী, এই আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিল। তিনি হচ্ছে আলাউলকে বলে লিখতে, পারে আলাউল লেখছিল। বাংলা ভাষায় ট্রান্সলেট করছে আর কি। শুধু ট্রান্সলেটই করে না, নিজে একটু অ্যাডও করছে, আবার কিছু কিছু বাদও দিছে বাংলা পদ্মাবতে। বিশেষ চরিত্র হচ্ছে সিংহল রাজ গন্ধর্ব সেন। ঠিক আছে। চন্দ্রাবতী একমাত্র রচয়িতা হচ্ছে কোরেশি মাগান ঠাকুর। ঠিক আছে, ইনি কিন্তু মুসলমান, কোরেশি কিন্তু মানে নবীর বংশধর। বিশেষ চরিত্র হচ্ছে এগুলা। লায়লা মজনু, এটা পরীক্ষায় আসে, এটা দৌলত উজির বাহারাম খা। ঠিক আছে, লাইলি মজনু, এটা হচ্ছে দৌলত উজির বাহারাম খার লেখা। পার্সি কবি জামির অনুবাদ হচ্ছে, ভাবানুবাদ আর কি। ঠিক আছে। মধ্যযুগের কবি পরিচিতি কানাহরি দত্ত, তিনি মনসামঙ্গলের হচ্ছে আদি কবি ছিলেন। কীর্তি ব্যাস, ঠিক আছে, তিনি হচ্ছে বাল্মীকি রামায়ণের, বাল্মীকি বলে অনেকে, কিন্তু উচ্চারণের বাল্মীকি হবে। বাল্মীকি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। গোবিন্দ দাস, এটা হচ্ছে বৈষ্ণব পদকর্তা। গোবিন্দ দাস হচ্ছে মিথিলার কবি ছিলেন। মিথিলার কবি বিদ্যাপতি তার কাব্যগুরু ছিলেন। বিদ্যাপতি কিন্তু মৈথিলির একটা বেস্ট কবি। মৈথিলি মেইনলি হচ্ছে তোমার ওই ভাষাটা যেটা হচ্ছে ভোজপুরি ভাষা, ভোজপুরির একটা অংশ হচ্ছে মৈথিলি ভাষা। ঠিক আছে, ভোজপুরি ভাষা কোনটা? ওই যে পিকে মুভিতে আমির খান যে ভাষাটা বলে সেটা হচ্ছে ভোজপুরি ভাষা। হিন্দির মতো, আবার বাংলার সাথে একটু মেল আছে। বাংলা আর হিন্দির মাঝামাঝি অবস্থানে যে ভাষা সেটা হচ্ছে ভোজপুরি। আর তা আর ভোজপুর মানে আসলে বিহারটা দুইটা এলাকার মাঝখানে অবস্থিত। চণ্ডীদাস, এটা হচ্ছে বৈষ্ণব কবি। চণ্ডীদাস হচ্ছে অন্তত 4 জন, কোথাও কোথাও 3 জন বলা হয়। ঠিক আছে, তোমাদের এটা বিসিএসও আসছিল যে অমুকের মতে কয়জন চণ্ডীদাস, সেটা 3 জন ছিল অ্যান্সার। মধ্যযুগে কাব্যে অন্তত 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। 4 জন চণ্ডীদাস হচ্ছে বরচণ্ডী, দ্বিজচণ্ডী, দীনচণ্ডী ও চণ্ডীদাস। চন্দ্রাবতী রামায়ণ অনুবাদক একমাত্র মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। ঠিক আছে, বলা হয় তিনি হচ্ছে প্রথম মহিলা কবি। আর আদি যুগ হিসাবে তুলনা করলে তাহলে তখন হয়ে যাবে আবার কুকুরিপা। জ্ঞান দাস, দ্বিজবংশী দাস, তিনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের রচয়িতা। পদ্ম পুরাণ বা মনসামঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে দ্বিজবংশী দাস। বড়ুচণ্ডী দাস, তিনি হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। বিজয় গুপ্ত, তিনি হচ্ছে পদ্ম পুরাণ বা মনসামঙ্গল এর রচয়িতা। মানে এক একটা কবিতা কিন্তু মানে একজনই রচনা করে নাই, যেমন এখানে দেখতেছো যে
বিজয়গুপ্ত পদ্মপুরাণ মনসামঙ্গল, আবার এখানে পদ্মপুরাণ মনসামঙ্গল। বংশী দাস। ঠিক আছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গার মধ্যে মনে করো দুজনেই লেখছে, মানে অনেকের অবদান থাকে আর কি একটা গ্রন্থে, যেমন চর্যাপদে তোমরা দেখছো 23 জন কবি, ওই সেম টাইপের জিনিস। পদ্মপুরাণ বাংলাদেশে মনসামঙ্গলের প্রাপ্ত প্রাচীনতম পুঁথি। ঠিক আছে। পদ্মপুরাণ হচ্ছে মনসামঙ্গলেরই একটা প্রাচীনতম পুঁথি। বিদ্যাপতি বৈষ্ণব কবি, পদসংগীত ধারার উপকার সৃষ্টি করতে হচ্ছে ব্রজবুলি ভাষায় তিনি লেখেন। ব্রজবুলি হচ্ছে একটা বাংলা ভাষা মৈথালি ভাষার মিশ্রণ। সহজ ভাষা, কিন্তু এটা কোনো অর্থ নাই আর কি, মানে অর্থ বানায় নিছি, ওটা লিখিত ফর্মে শুধু, মানুষ বলে না। সেটা হচ্ছে তোমার ব্রজবুলি ভাষা। ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায় হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা, মধ্যযুগের শেষ বড় কবি। ভারতচন্দ্র রায় গুণাকর অনেক শ্রেষ্ঠ কবি আর কি, তাকে নাগরিক কবিও বলা হয়। মানিক দত্ত চণ্ডী মঙ্গল কাব্যের আদি রচয়িতা। মানিক দত্ত মুকুন্দরাম চক্রবর্তীর আছে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা, দুঃখ বর্ণনার কবিও বলা হয় তাকে। রামানিধি গুপ্ত টপ্পা গানের জনক। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, টপ্পা গানের প্রবর্তক কে? সেটা হচ্ছে রামানিধি গুপ্ত। রামপ্রসাদ সেন। রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি দেন। রামপ্রসাদ সেন তিনি পদগুলোকে শ্যামাসংগীত বা রামপ্রসাদী শাক্ত পদাবলী বলা হয়। রামপ্রসাদ সেন, ঠিক আছে। শ্যামাসংগীত রামপ্রসাদী শাক্ত পদাবলী বলা হয় তার লেখাকে। রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধি দিয়েছে। ফকির গরিবুল্লাহ তিনি কবি ও পুঁথি সাহিত্যের দোভাষী, পরীক্ষায় আসে আর কি। শামু মুসুগি মুসলিমদের প্রথম প্রাচীনতম কবি। ইউসুফ জুলেখা কাব্য রচনায় রাজবন্দনা সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ঠিক আছে, শামু মুসুগির গিয়াসুদ্দিন আজম শাহের। ঠিক আছে, যে তারা টাকা দিবে তার নামে তো গুণ গাবে, সেটাই আর কি। সৈয়দ সুলতান তিনি হচ্ছে নবী বংশ রচনা করছে, পরীক্ষায় আসে এটা। নবী বংশ লেখছে কে? সৈয়দ সুলতান। কাসাসুল আম্বিয়া পার্সি কবি কাসাসুল আম্বিয়ার অনুসরণে তিনি নবী বংশ লিখছে। দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে রসুল চরিত। তাহলে মধ্যযুগের আরো কিছু সাহিত্যকর্ম আছে আব্দুল হাকিমের, ইউসুফ জুলেখা, নূরনামা। ঠিক আছে। তারপর আলাওল হচ্ছে বিখ্যাত কবি, তার সবকটাই মুখস্থ থাকা কি ফরজ। পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামান হপ্তপয়কর বা সপ্তপয়কর। সিকান্দার নামা, তোহফা, রাক্তাল নামা। তোহফার একটা বিশেষত্ব আছে, এটা তার ইউনিক লেখা আর কি, বাকিগুলো অনুবাদ করা। এটা হচ্ছে তার মৌলিক গ্রন্থ। মৌলিক গ্রন্থ মানে কি তিনি নিজে লেখছেন। আর একটা হচ্ছে সতীমনা লোকচন্দ্রানী, এটা হচ্ছে দৌলত কাজীর অসমাপ্ত কাজ, মারা গেছিল তিনি লিখতে লিখতে, সেটা তিনি সমাপ্ত করছে। কোরেশী ঠাকুর, মাগন ঠাকুর, তার লেখা চন্দ্রাবতী। পদ্মাবতী আর চন্দ্রাবতী মিলাই ফেললো না। আবার চন্দ্রাবতী নিজে মহিলা কবি, তিনি হচ্ছে রামায়ণের অনুবাদ করছিল। তারপর জ্ঞান দাস, দৌলত উজির বাহারাম খা, তিনি হচ্ছে লাইলি মজনু লেখছে। তারপর জঙ্গনামা লেখছে। বংশী দাস মনসামঙ্গল কাব্যের রচয়িতা। বরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন। ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্য। সত্য পীরের পাঁচালী। ঠিক আছে, হিন্দু এটা লেখছে কিন্তু পীরের জিনিস, তো এটা তোমাদের একটু মন থাকতে হবে। তো মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। মুকুন্দরাম চক্রবর্তী শ্রী চণ্ডীমঙ্গল। ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ কিন্তু, ঠিক আছে, ভুল জিনিস লেখছে আর কি। তিনি কি কি লেখছে? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা না পড়লেও চলবে, কারণ ইউসুফ জুলেখা তোমরা একটাই পড়ো শুধু, যেটা প্রথম লেখা, বাকিগুলো না পড়লেও চলবে। ফকির গরিবুল্লাহ তারা লেখছে আমির হামজা। সোনাভান, জঙ্গনামা। ঠিক আছে।
জঙ্গনামা নিয়ে আবার দৌলতুজির বাহারাম খাও লেখছে। তো সত্যপীরের পুঁথি, আমির হামজা, এই দুটাই পড়ো। ফকির গরিবুল্লাহ। সৈয়দ সুলতান নবী বংশ লেখছে, এটা বারবার পরীক্ষায় আসে। তারপর রসুল চরিত। রামাই পণ্ডিত লেখছে শূন্য পুরাণ, কতবার যে আসছে হিসাব বাইরে বাইরে। আর হলোয়ায়ুদ মিসরু লেখছে শেখ সুবোধা। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়ে ফেলছো তোমরা। তারপর মধ্যযুগের সাহিত্যকর্মের কিছু বিখ্যাত চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তনের হচ্ছে কৃষ্ণ রাধা বড়াই। মনসা মঙ্গলের হচ্ছে রাত চাঁদ সওদাগর বেহুলা লক্ষিন্দর মনসা। চণ্ডী মঙ্গলের ফুল্লরা কালকেতু ধনপতি ভারুদত্ত। ভারুদত্ত কিন্তু প্রথম ভিলেন, ঠিক আছে, বাংলা সাহিত্যের। ভারুদত্ত ময়ূরের মুরারি শিয়াল। পরীক্ষায় আসে যে প্রথম ভিলেন কে? ভারুদত্ত, বাংলা সাহিত্যের, ঠিক আছে, প্রথম ভিলেন। এছাড়া কোনো ভিলেন ছিল না আগে। অন্নদামঙ্গল হচ্ছে ঈশ্বরী পাটিনি। মানসিংহ। এটাই পরীক্ষা আসছিল যে হচ্ছে কোনটা তোমার ঐতিহাসিক লেখা, মানে ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়, এটা হচ্ছে বিসিএস আসছিল। সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যে। কারণ এই যে মানসিংহের কথা আছে, তোমরা জানো মানসিংহ সম্রাট আকবরের মামা ছিল, বাস্তব ব্যক্তি আর কি, ঐতিহাসিক ব্যক্তি। এই জন্য এটা পরীক্ষা আসছিল। তো ধর্মমঙ্গলের হচ্ছে লাউসেন, হরিশ্চন্দ্র। মহুয়া পালা মহুয়া নদের চাঁদ হুমরা বেদে সাধু। দেওয়ানা মদিনা হচ্ছে আলাল দুলাল মদিনা সোনার। দেওয়ানা মদিনার লেখা। মঙ্গল কাব্যের কয়েকজন ও কবি, অনেকগুলো নাম লেখা। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, ঠিক আছে, মেইন কবি ছিল যেগুলা: দৌলত কাজী, আলাওল মাগন, কোরেশী মাগন ঠাকুর, মর্দন আব্দুল করিম খন্দকার। আরাকান সাহিত্যে বাংলা কি নামে কি নামে উল্লেখ আছে? রোসাঙ্গ, এই যেটাকে বলছিলাম, রোসাঙ্গ নামে, ঠিক আছে। কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? ফতেহাবাদের জালালপুরে, ফতেহাবাদ, ঠিক আছে। চট্টগ্রামের কথা বলা হয়েছে, আগে চট্টগ্রামের নাম ছিল ফতেহাবাদ। মাগান ঠাকুর কে ছিলেন? রোসাঙ্গের প্রধানমন্ত্রী, একটু আগে বলছিলাম তোমাদের। নসিহতনামা। কার আদেশে দৌলত কাজী সতী ময়না লোকচন্দ্রানী কাব্য রচনা করেন? লস্কর উজির আশরাফ খাই, যাওয়ার দরকার নেই। পদ্মাবতী কে রচনা? মহাকবি আলাওল। পদ্মাবতী কোন জাতীয় রচনা? ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। ঐতিহাসিক কাহিনী নিয়ে পদ্মাবতী রচনা করেন চিরোত্তরের রানী পদ্মিনীর কাহিনী। আলাওলের অন্যান্য রচনার নাম কি? করুণ, তোহফা, সেকান্দার নামা, ঠিক আছে। তারপর রাখতাল নামা, বাংলা ব্রজবুলি ভাষায় রাধা কৃষ্ণ রূপকে তিনি পদাবলী রচনা করেন। পুঁথি সাহিত্য, ঠিক আছে, পুঁথি সাহিত্যের বাংলা রচয়িতাকে বলা হয় শায়ের। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। পরীক্ষায় হাজারবার আসে। উল্লেখযোগ্য শায়ের: ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহাম্মদ, ওয়াইজুদ্দিন মুহাম্মদ মুন্সি, দানে সেরা। পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে? সেটা হচ্ছে আরবি ও ফার্সি ভাষা। কালুগাজী ও চন্দ্রবর্তী কোন ধরনের সাহিত্য? পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত? ফকির গরিবুল্লাহ তার প্রতিভা হচ্ছে ইউসুফ জুলেখাতে আছে। শুধু ইউসুফ জুলেখা তিনি না, আরো অনেকে লেখছে কিন্তু। উল্লেখযোগ্য পুঁথি হচ্ছে জঙ্গনামা, আমির হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ। সবকটাই কিন্তু লেখা ফকির গরিবুল্লাহর। পীর পাঁচালী এগুলো দরকার নাই। নাচ সাহিত্য, এই যে এটা পরীক্ষা আসছে। শিব উপাসক হচ্ছে নাচ সাহিত্যকে বলা হচ্ছে। এটা উল্লেখযোগ্য কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, ঠিক আছে। নাথ হিন্দুদের জিনিস, কিন্তু শেখ ফয়জুল্লাহ লেখছে। এটাই হলো বিষয়। গোরক্ষ বিজয়, এটা নিয়ে পরীক্ষা আসছিল, শেখ ফয়জুল্লাহ এটা রচয়িতা, ঠিক আছে। বিসিএস আসছিল এটা।
শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় গোরক্ষ বিজয় কাহিনী কার শুনে কার মুখে শুনে পুস্তকারে লিপিবদ্ধ করেন? ভারত পাঁচাল রচয়িতা কবীন্দ্রের মুখে। ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত প্রথম গান কে সংরক্ষণ করেন? জর্জ গিয়ারসন। শেখ ফজলুল্লাহর লেখা পাঁচটি কি কি বিখ্যাত? একটা গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয়, আর একটা গাজী বিজয়, সত্যপরী, জয়নালের চৌতিসা, রাসানাম। মীন চেতন কে রচনা করেন? দরকার নাই। বৈষ্ণব পদাবলী লেখা শুরু হয় হচ্ছে চতুর্দশ শতকে। বৈষ্ণব পদাবলীর বিকাশ হচ্ছে 16শ শতকে। শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য? শাক্ত পদাবলী হচ্ছে 1818 শতক, ঠিক আছে। শাক্ত পদাবলী। বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি বিদ্যাপতি ও চণ্ডীদাস। এই চণ্ডীদাস কিন্তু আবার ভিন্ন, বড় চণ্ডীদাস না, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি ও চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর সাহিত্যের চতুষ্টয় কে কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কে কে? এরা হচ্ছে মেনলি বৈষ্ণব পদাবলী লেখছে। চণ্ডীদাস ও বিদ্যা এই চতুর্দশীরই হবে, কারণ এই বৈষ্ণব পদাবলী হচ্ছে চতুর্দশ শতকের লেখা। জ্ঞানদাস গোবিন্দ দাস হচ্ছে 16শ শতকের। বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেন? সেটা হচ্ছে ব্রজবুলি ভাষায়, ঠিক আছে। বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী সাহিত্যের উল্লেখযোগ্য কবি বিদ্যাপতি হলো মেইনে থাকবে অল টাইম। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কি? রাধাকৃষ্ণের প্রেম লীলা। বিদ্যাপতি রাজকণ্ঠের মণিমালা। গোবিন্দ দাস মাথুর ও মুরালি শিক্ষা। জ্ঞানদাস শ্রীকৃষ্ণ কীর্তন। চণ্ডীদাস কীর্তিলতা। আরো বিভিন্ন লেখছে, যে কারা কারা। মর্সিয়া সাহিত্য, ঠিক আছে, শোককাব্য। মর্সিয়া সাহিত্য ইংলিশে যেটাকে বলে এলিজি, ঠিক আছে, এলিজি যেটা সেটা। মর্সিয়া কথাটা আসছে হচ্ছে আরবি ভাষা থেকে, যার অর্থ শোক প্রকাশ করা। মর্সিয়া সাহিত্য হচ্ছে শিয়া মতবাদ থেকে আসছে। প্রথম ধারার কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, ঠিক আছে। তার কাব্যের নাম ছিল জয়নাবের চৌতিসা। শেখ ফয়জুল্লাহ, জয়নাবের চৌতিসা, এটা হচ্ছে মর্সিয়া সাহিত্য। অনুবাদে যে কৃত্তিবাস করছে হচ্ছে কি রামায়ণ। মূল গ্রন্থ ছিল রামায়ণ, মূল রচয়িতা ছিল বাল্মীকি। কাশিরাম দাস মহাভারত অনুবাদ করছেন, আর মেইন রচয়িতা ছিল ব্যাসদেব, ঠিক আছে। এটা তোমরা এমনি মনে রাখবে যে কাশিরাম, রাম আছে, তিনি কিন্তু রামায়ণ করে নাই, তিনি করছে মহাভারত, ঠিক আছে। আর কৃত্তিবাস আর ব্যাসদেব দুইজন দুইটা ভিন্ন ভিন্নটা করছে। শুধু এটা মনে রেখো, কাশিরাম তিনি রামায়ণ করে নাই, কৃত্তিবাস করছে, তাহলে ঠিক আছে। এমনি মনে রাখতে, ওরা বাস করছে রামায়ণ আর রাম করছে ভারত, ঠিক আছে। রাম করছে ভারত আর বাস করছে রামায়ণ, বা বাস করছে রাম, যেভাবে মনে রাখতে পারো আর কি। ইম্পর্টেন্ট অনেক, এগুলো পরীক্ষায় আসে বারবার। মালাধর বসু তিনি ভাগবত করছে। ভাগবত পুরাণ মেইনলি করছে হচ্ছে ব্যাসদেব। মালাধর বসু আর করছে শ্রীকৃষ্ণ বিজয়। তারপর সারবিত খান তিনি বিদ্যা সুন্দর অনুবাদ করছে।
তারপর শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম গরিবুল্লাহ এরা সবাই ইসুফ জুলেখা করছে, যেটা মেইন লেখক ছিল ফার্সি কবি জামি। লাইলি মজনু, দৌলত খুজির, বাহরাম খাঁ, যেটা মেইনলি করছে হচ্ছে এটাও জামির ফার্সি কবি জামির লেখা। আলাওল করছে সফল মূলক বদিউজ্জামাল। আলাওল আরো বিভিন্ন গুলা করছে বিভিন্ন লেখক। তো এই কয়টা পড়ে, আলাওলের এই কয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৈয়দ হামজার লেখা হচ্ছে হাতেম তাই। গোবিন্দ পরমেশ্বরের লেখা পরাগলি মহাভারত, ঠিক আছে। এটা একটু ভিন্ন, কিন্তু পরাগল মহাভারত শুধু মহাভারত ভারত না, সেটা করছে গোবিন্দ পরমেশ্বর। আর শ্রীকর নন্দী করছে বা ছুটি খানি মহাভারত, মানে ছুটি খান হচ্ছে তখনকার নাম, কিন্তু ছুটি খান আর কি। অফিস ছুটি ওই ছুটি না, নামই হচ্ছে ছুটি খান, হচ্ছে ওই টাইমের রাজা ছিল, মানে সুলতান ছিল আর কি। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ভ্রান্তি বিলাস, কমেডি অফ ইরর শেক্সপিয়ারের অনুবাদ করছে। এছাড়াও তার লেখা হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের লেখা, সেটাও করছে শকুন্তলা। তারপর বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, এগুলো হচ্ছে তিনি কপি করছে। এছাড়াও কথামালা, ইসব ফেবলস থেকে কপি করছে, কপি বলতে ট্রান্সলেট করছে। সৈয়দ অলিউল্লাহ, তিনি ইংরেজি অনুবাদ করছে, দেখো কি লাল সালোর ইংরেজি অনুবাদ, ট্রি উইথাউট রুটস, তিনি নিজেই অনুবাদ করছে। তারপর এম মিলফোর্ড, তিনি নকশিকাঁথার মার জসীমউদ্দিনের যেটা, সেটাকে ইংরেজি অনুবাদ করছে, ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, পরীক্ষায় আসে বারবার। তারপর মাইকেল মধুসূদন দত্ত, এই যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, সেটাকে ইংরেজি অনুবাদ করছে, দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, পরীক্ষায় আসছে এটা অনেকবার, বিউপিতে আসছিল। নরেশচন্দ্র সেনগুপ্ত, দ্য আবে অফ ব্লিস, ঠিক আছে, আনন্দ মাঠ বঙ্কিমচন্দ্রের অনুবাদ করছে। তারপর রবীন্দ্রনাথের সং অফারিংস, ভূমিকা লেখছে কিন্তু অনুবাদটা নিজে রবীন্দ্রনাথ নিজেই করছিল গীতাঞ্জলির। ওকে, মোটামুটি আমরা সাহিত্য কিন্তু মধ্যযুগ পর্যন্ত শেষ করে ফেলছি, 30 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা আধুনিক যুগ দেখবো দুইবারে, ঠিক আছে। তো আজকে ক্লাস শেষ এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করো, আর না থাকলে ছুটি। আর ক্লাস আমি কালকেই নিতে পারি আবার, ঠিক আছে। স্টার্ট এআই ক্যাম্পেইন, এআই ক্যাম্পেইন দিয়ে কি হয়? ওকে, কারো কোনো কোশ্চেন নাই তার মানে? ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিও। সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই শীটটা কি এখনই দিয়ে দিব নাকি একবারে শেষ করে দিব? জি ভাই, এখনই দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দিচ্ছি শীটটা।